গৃহযুদ্ধের ষড়যন্ত্র, ফ্যাসিস্ট হাসিনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। জানাবো রয়টার্সের প্রতিবেদন বা বাংলাদেশিদের ভিসা সীমিত করে আরও বিপাকে ভারত, কূটনৈতিক দ্বৈরথে এগিয়ে চীন। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের দফায় দফায় বৈঠকের এজেন্ডা জানা গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গৃহযুদ্ধের ষড়যন্ত্র, ফ্যাসিস্ট হাসিনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইতিহাস বলে স্বৈরাচাররা একবার পালিয়ে গিয়ে আর ফিরে আসতে পারে না। ইতিহাস থেকে আবার এটিও জানা যায় যে বিশ্বের প্রতিটি স্বৈরশাসকই পালানোর পর ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, বারবার, বহুবার, হাজারবার, কিন্তু লাভ হয়নি কখনো। ফ্যাসিস্ট হাসিনারও যেন একই দশা। তিনি পালিয়েছেন, 8 মাস হতে চলল, কিন্তু এখনো যেন দেশে এসে প্রধানমন্ত্রী হবেন, আবার আগের মতো স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, সেই ভূত তার মাথা থেকে নামেনি। ভারতে বসেই দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন হাসিনা। বাংলাদেশে গৃহযুদ্ধের মহা ষড়যন্ত্র করেছেন। সম্প্রতি ফাঁস হয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহের মামলাও হয়েছে হাসিনার নামে। জানা যায়, গত বছরের 19 ডিসেম্বর জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বৈঠকে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে। এই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন পতিত স্বৈরাচার হাসিনা। শুধু হাসিনা নয়, তার সাথে আরও 72 জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই মামলাটি করেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। জানা যায়, হাসিনার ওই বৈঠকে অংশ নেন দেশ বিদেশের 577 জন। এর মধ্যে 73 জনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি 504 জনের পরিচয় উদ্ঘাটন করছে সিআইডি। ফ্যাসিস্ট হাসিনা 24-এর গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের মোদী সরকারের সাথে মিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। হাসিনার বিরুদ্ধে প্রায় 250টির হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। রয়টার্সের প্রতিবেদন, বাংলাদেশিদের ভিসা সীমিত করে আরও বিপাকে ভারত, কূটনৈতিক দ্বৈরথে এগিয়ে চীন। কর্মী সংকটের অজুহাত দেখিয়ে বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও স্বাভাবিক পরিমাণে চিকিৎসা ভিসা ইস্যু করতে অনীহা দেখাচ্ছে ভারত। এই বিষয়টি মূলত ক্রমশ অবনতি হওয়া দ্বিপক্ষীয় সম্পর্কেরই প্রতিফলন। 6টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই পরিস্থিতি চীনের জন্য বিরল সুযোগ এনে দিয়েছে। দেশটির চিকিৎসা ভ্রমণের সুযোগ সম্প্রসারিত করে বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে বাংলাদেশিদের জন্য ভারতের ইস্যু করা ভিসার অধিকাংশই ছিল সাশ্রয়ী বেসরকারি চিকিৎসার জন্য। এটি প্রতিবেশী দুই দেশের সম্পর্ক মজবুত রাখতে এবং অঞ্চলে চীনের প্রভাব সীমিত রাখতে ভূমিকা রেখেছিল। এই বিষয়ে 4 বাংলাদেশি সূত্রের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শূন্যতা থাকলে কেউ না কেউ এসে সেটা পূরণ করবে। কিছু মানুষ এখন থাইল্যান্ড ও চীনে চিকিৎসা নিতে যাচ্ছেন। গত বছরের আগস্ট থেকে ভারত প্রতিদিন 1000-এরও কম বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দিচ্ছে, যেখানে আগে এই সংখ্যা ছিল দৈনিক 5 থেকে 7000। ভিসার সংখ্যা কমেছে মূলত বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের কারণে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত আগস্টে ক্ষমতাচ্যুত হন এবং ভারতে চলে যান। এরপর বাংলাদেশ তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাইলেও ভারত বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করছে। এর আগে 2023 সালে ভারত বাংলাদেশিদের জন্য 20 লাখেরও বেশি ভিসা ইস্যু করেছিল, যার বেশিরভাগই চিকিৎসা ভিসা ছিল। কিন্তু বর্তমানে ভারতের নিষ্ক্রিয়তার কারণে চীনের জন্য এক আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে। এই মাসের শুরুতেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ সফর করেছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এটিকে বাংলাদেশের চিকিৎসা পর্যটন বাজারের সম্ভাবনা অন্বেষণের উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া অন্তত 14টি চীনা প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে $23 কোটি বেশি বিনিয়োগ করেছে, যা এই সময়ে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি।
বাংলাদেশের কার্যত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ডক্টর ইউনূস চলতি মাসে চীন সফরে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার বৈঠকের কথা আছে। ভারতের সঙ্গে 2020 সালের হিমালয় সীমান্ত সংঘর্ষের পর সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করলেও চীন এখন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি বাংলাদেশিদের জন্য চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াও সহজ করছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতাকে ক্রমাগত গভীর করতে এবং নতুন সুযোগ অন্বেষণ করতে ইচ্ছুক। তিনি আরো বলেন, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং তৃতীয় পক্ষের কারণে প্রভাবিত হবে না। এ বিষয়ে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। চারটি সূত্র জানিয়েছে, ভারতের ভিসা প্রক্রিয়ার ধীরগতি শুধু বাংলাদেশের সরকারের নয়, সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ফলে ঢাকার সমর্থন দীর্ঘ সময়ের জন্য হারানোর আশঙ্কা আছে দিল্লির, বিশেষ করে শেখ হাসিনার দল দ্রুত ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা না থাকায়। ভিসা না দেওয়ার কারণ হিসেবে ভারত বারবার ঢাকায় তাদের দূতাবাসে কর্মী সংকটের কারণ দেখিয়েছে। যদিও কূটনীতিকরা বলেছেন, ভারতীয় কর্মকর্তারা কর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। গত আগস্টে হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়। ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে হামলার পর নয়াদিল্লি তাদের অনেক কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নেয়। ভারত সরকার জানিয়েছে, তারা চায় বাংলাদেশি রোগীরা ভারতে চিকিৎসার সুযোগ পাক, তবে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসার পরই ভিসা অফিসে কর্মী বাড়ানো হবে। এক ভারতীয় কর্মকর্তা বলেন, চিকিৎসা ভিসার সংখ্যা কমানোর আরেকটি কারণ হলো কিছু ক্ষেত্রে এগুলোর অপব্যবহার হচ্ছিল। কিছু লোক এসব ভিসার মাধ্যমে বাংলাদেশের কঠিন পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করছিলেন। রোগীদের জন্য ভিসা সহজ করছে চীন। শুরুতে গেলেন 14 রোগী। ভারতের এই ভিসা জটিলতা এমন এক সময়ে তৈরি হয়েছে যখন বাংলাদেশে ভারতের ঋণ সহায়তায় বাস্তবিত প্রকল্পগুলোয় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারত বাংলাদেশকে $7 বিলিয়ন বেশি ঋণ সুবিধা দিয়েছে। এই অর্থ রেল সংযোগ, বন্দর ভিত্তিক ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং প্রতিরক্ষা কেনাকাটার মতো ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে তাদের কিছু প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে এবং উভয় দেশ যৌথভাবে প্রকল্প পোর্টফোলিও পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেছে। অন্যদিকে বাংলাদেশ চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। ভারত এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনীতিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেনি, তবে চীনের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক সাবেক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফর করেছে। এই সপ্তাহে ডক্টর ইউনূস চীনা রাষ্ট্রদূত ওয়ানের সঙ্গে বৈঠক করেছেন এবং বলেছেন, বাংলাদেশ তার বাজার চীনের জন্য আরও উন্মুক্ত করতে প্রস্তুত। চীনার সৌরশক্তি প্রতিষ্ঠান লুঙ্গি গ্রিন এনার্জি বাংলাদেশে অফিস স্থাপন ও উৎপাদনে বিনিয়োগ করতে সম্মত হয়েছে। ওয়ান বিএনপির শীর্ষ এক নেতার সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং এটিকে পারস্পরিক উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা হিসেবে উল্লেখ করেছেন, তবে বিস্তারিত জানাননি। অন্যদিকে ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক আগামী মাসে থাইল্যান্ডে একটি সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক ভারতীয় বিশ্লেষক বলেছেন, চীনের আঞ্চলিক প্রভাব বাড়ছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হ্যাপিমন জেকব বলেন, দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন চলছে, যেখানে চীন প্রধান শক্তিগুলোর একটিতে পরিণত হচ্ছে। তিনি আরও বলেন, প্রতিটি দক্ষিণ এশীয় দেশে ভারতের ঐতিহ্যগত প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়ছে। আওয়ামী লীগের দফায় দফায় বৈঠকের এজেন্ডা জানা গেল। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় পতিত আওয়ামী লীগ সরকারের। তারপর থেকে দলটির অনেক নেতাকর্মী গ্রেপ্তার কিংবা পলাতক রয়েছেন। সম্প্রতি আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়েরের এক ফেসবুক পোস্টের পরে আলোচনায় উঠে আসে আওয়ামী লীগ ইস্যু। সেই পোস্টে শায়ের উল্লেখ করেন, আজ 23 মার্চ 2025 বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। পলাতক আওয়ামী সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এই ইফতার পার্টির আয়োজন করেন। পতিত স্বৈরাচার আওয়ামী রেজিমের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য সহ প্রায় 100 জন নেতাকর্মী এই ইফতারে উপস্থিত ছিলেন। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও তার পরিবার, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতি উল্লেখযোগ্য। আগামীকাল একই ভেন্যুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে আরেকটি ইফতার পার্টির আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারপরে দেশের কয়েকটি গণমাধ্যমে একই খবর উঠে আসে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, তথ্য মতে কলকাতা ও পশ্চিমবঙ্গের আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করছেন। গণমাধ্যমের তথ্য বলছে, আওয়ামী লীগের দফায় দফায় এই বৈঠকের মূল এজেন্ডা অন্তর্বর্তী সরকার ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করা, আর এই সুযোগে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশে ঢুকে পড়া। শুধু এতটুকুই নয়, আসন্ন ঈদ বৈশাখকে ঘিরে নানা প্ল্যান করা হয় এই বৈঠকে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র এমনটি বলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।